ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর 4th সেমিস্টারের অন্তর্গত যে গুরুত্বপূর্ণ পোম হক রুস্টিং, সেই হক রুস্টিং থেকে আমরা এক্সারসাইজ বেসড যে গুরুত্বপূর্ণ 3টি কোয়েশ্চেন আছে সেগুলি আলোচনা করব। তোমাদের সবার রিকোয়েস্ট ছিল সেমিস্টার 4-এর সিলেবাস অনুযায়ী কোয়েশ্চেন আনসারের সিরিজ আনতে, তো সেই অনুযায়ী এই সিরিজে সেমিস্টার 4-এর অন্তর্গত প্রত্যেকটি টেক্সট থেকে কোয়েশ্চেন আনসার সহ এক্সারসাইজের কোয়েশ্চেন আনসারগুলোর ওপরেও বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস থাকছে। আশা করি এই ক্লাসগুলো তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে, যেহেতু তোমাদের পরীক্ষার বেশি বাকি নেই, আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই ক্লাসগুলো কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তোমাদের সেমিস্টার 4-এর সিলেবাসের প্রত্যেকটি টপিক ইন ডিটেইল ডিসকাশন সহ আমি ক্লাস প্রোভাইড করেছি। আশা করি যারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তারা জানো, যারা যারা যুক্ত নও বা যারা যারা এই চ্যানেলে এখন নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের সমস্ত নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আমার চ্যানেলে তোমরা তোমাদের সেমিস্টার 4-এর উদ্দেশ্যে সমস্ত টপিকের ওপরে, মানে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি টপিকের ওপরে ইন্ডিভিজুয়ালি 2 মার্কস বেসড যে শর্ট টাইপ কোয়েশ্চেন আনসার্সগুলো হয় সেগুলোর ওপরে তোমরা আলাদা আলাদাভাবে সমস্ত ক্লাসেস পেয়ে যাচ্ছ। এছাড়াও এক্সারসাইজ বেসড সমস্ত ক্লাসেসও তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে প্রত্যেকটি টেক্সটের ইন্ডিভিজুয়ালি এক্সারসাইজের যে কোয়েশ্চেনগুলো থাকছে সেই কোয়েশ্চেনগুলো নিয়েও আমি অ্যান্সার প্রোভাইড করেছি, সঙ্গে সেই সমস্ত অ্যান্সারগুলো ডিসকাসও করে দিয়েছি। তাই WBHS স্টুডেন্টরা, ক্লাস 12 সেমিস্টার 4-এর স্টুডেন্টরা অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলি ফলো করার চেষ্টা করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দেবে। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা তোমাদের আপকামিং এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও ফলো করে নিতে পারো সমস্ত ধরনের আপডেটের জন্য। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি উল্লেখ করে দিচ্ছি। তো দেখো, হক রোস্টিংয়ের এক্সারসাইজে 3টে টোটাল কোয়েশ্চেন ছিল, একটা 6 নাম্বারের এবং দুটো 2 নাম্বারের। প্রত্যেকটি কোয়েশ্চেনই আজকে আমি ডিসকাস করে দিচ্ছি। তোমরা চাইলে এই সমস্ত কোয়েশ্চেন আনসার সহ ক্লাস 12-এর 4th সেমিস্টারে, মানে এইচএসএ স্টুডেন্টরা তোমাদের ইংলিশের সিলেবাসের নোটস পারচেস করতে পারো বা তোমরা এই সমস্ত ক্লাসে আলোচনা করা হচ্ছে যে উত্তরগুলো সেগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা খাতায় লিখেও তোমরা প্র্যাকটিস করতে পারো। আশা করি যাদের যাদের অ্যান্সার তৈরিতে অসুবিধে আছে তাদের ক্ষেত্রে এই অ্যান্সারগুলো খুবই হেল্পফুল হবে। তো দেখো, প্রথম কোয়েশ্চেন কি বলা হচ্ছে, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রোজ অফ দ্য হক, ডিসকাস দেয়ার সিগনিফিকেন্স। বাজ পাখির শারীরিক বৈশিষ্ট্য অ্যান্ড পাওয়ার্স অফ দ্য হক, পাওয়ার্স হবে এটা। তো বলা হচ্ছে বাজ পাখির শারীরিক বৈশিষ্ট্য এবং ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। ফার্স্ট অফ অল দেখো, ইন হক রুস্টিং টেড হিউজ represents the hawk as a symbol of absolute physical power and authority। যে হক রোস্টিং কবিতাতে টেড হিউজ বাজ পাখিকে কিভাবে উপস্থাপন করেছেন, যে অ্যাবসোলিউট ফিজিক্যাল পাওয়ার, প্রকৃতির নিখুঁত শিকারী এবং ক্ষমতার প্রতীক হিসেবে এখানে উপস্থাপন করেছেন। দ্য হকস ফিজিক্যাল ফিচার্স হাইলাইটস ইটস পারফেকশন অ্যাজ আ প্রিডাটর। প্রিডাটর মানে শিকারী। বাজ পাখির শারীরিক বৈশিষ্ট্য, সে যে নিখুঁত শিকারী সেটাই তুলে ধরে। ইট হ্যাজ হুকড হেড অ্যান্ড হুকড ফিট ডিজাইনড ফর টিয়ারিং ফ্লেশ অ্যান্ড গ্রিপিং প্রে ফার্মলি। এর হুকড হেড রয়েছে, মানে তার যে মাথা, মানে ওই যে মাথার কাছে ঠোঁটের কথা বলা হয়েছে, বাঁকানো সেটা রয়েছে, এবং ফিট তার যে নখ, পায়ের পাতার যে নখগুলো সেটাও তীক্ষ্ণ এবং বাঁকানো সেটাই বলা হয়েছে, এবং তাকে শিকারী ছিন্ন ভিন্ন করতে এগুলো সাহায্য করে। তার বাঁকানো ঠোঁট, তার বাঁকানো নখ, এগুলো শিকারী বা তার যে শিকারটাকে ছিঁড়ে ফেলতে সাহায্য করে। ইটস কিন আইসাইট এনাবলস ইট টু ডিটেক্ট ইভেন দ্য স্লাইটেস্ট মুভমেন্ট ফ্রম আ গ্রেট হাইট। দ্য হকস উইংস আর পাওয়ারফুল অ্যান্ড ব্যালেন্সড, allowing it to soar effortlessly and strike with deadly accuracy। বলা হচ্ছে যে তার চোখ অত্যন্ত তীক্ষ্ণ, যেটা অনেক দূর থেকে শিকার দেখতে পারে, মানে শিকার দেখতে সক্ষম, আর তার সেই যে শক্তিশালী ডানা সেগুলো তাকে আকাশে স্থিরভাবে ভেসে থাকতে এবং
মুহূর্তের মধ্যে শিকার ধরতে সাহায্য করে। মানে এই যে শারীরিক গঠন তাকে একেবারে নির্ভুল হত্যাকারীতে পরিণত করে, সেটাই এখানে বোঝানো হয়েছে। দ্য হক স্পিক্স প্রাউডলি অফ ইটস এফিসিয়েন্সি ইন কিলিং, claiming that it kills where it pleases because it is naturally designed to do so. বাজ পাখি গর্ব করে বলে যে সে যেখানে ইচ্ছা হত্যা করে, কারণ প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়েছে। It praise lies in its instinctive mastery over life and death without mortal conflict or hesitation. কি বলা হয়েছে? যে সে কোনো নৈতিক দ্বন্দ্ব অনুভব করে না, তার কাছে হত্যা একটা স্বাভাবিক এবং ন্যায্য কাজ। These features signify brute force, natural tyranny and authoritarian power. এই শারীরিক ক্ষমতা ও দম্ভ আসলে প্রতীকী অর্থ বহন করে। Symbolically, the hawk represents dictators or rulers who justify violence and domination as natural and necessary. মানে এই যে প্রতীক, বাজ পাখি এখানে স্বৈর শাসক বা একনায়ক শাসকের প্রতীক, যারা নিজেদের শক্তিকে প্রাকৃতিক এবং অপরিহার্য বলে মনে করে। Thus, the hawk's physical strength reflects unchecked power and ruthless authority in the world. তাই বাজ পাখির শারীরিক শক্তি প্রকৃতপক্ষে নিরঙ্কুশ ক্ষমতা এবং নির্মম আধিপত্যের প্রতীক, সেটাই এখানে বলা হচ্ছে। যে বাজ পাখি যে গর্ব করে বলছে যে সে যা ইচ্ছা করতে পারে, যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা হত্যা করতে পারে, কারণ প্রকৃতি তাকে সেই ক্ষমতা দিয়েছে। তার কাছে হত্যা একটা স্বাভাবিক ন্যায্য কাজ। তার শারীরিক ক্ষমতা এবং দম্ভ আসলেই তার প্রতীকী অর্থ বহন করে যেন সে স্বৈর শাসক, একছত্র সে নায়ক, যারা নিজেদের শক্তিকে প্রাকৃতিক এবং অপরিহার্য মনে করে। তাই বাজ পাখির শারীরিক শক্তি প্রকৃতপক্ষেই নির্মম আধিপত্যের একটা প্রতীক। এটাই হচ্ছে তার শারীরিক বৈশিষ্ট্য এবং ক্ষমতা, যেটা এখানে দর্শানো হয়েছে। আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট বলা হয়েছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোম। কবিতার এই যে টাইটেল, তার তাৎপর্য। দেখো, দ্য টাইটেল হক রোস্টিং ইজ হাইলি সিগনিফিক্যান্ট বিকজ ইট শোজ দ্য হক in a moment of calm dominance, not in action. While roosting, the hawk reflects on its powers and control over creation. The title suggests that even in rest, power remains absolute, emphasizing the hawk's natural supremacy. It also hints at the arrogance and self-glorification of absolute rulers. হক রোস্টিং এই টাইটেলটা প্রকৃতপক্ষেই তাৎপর্যপূর্ণ, কারণ এখানে বাজ পাখি কোনো যুদ্ধ বা শিকারে নয়, বরং বিশ্রামরত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি তাকে, সে বিশ্রামরত অবস্থায় রয়েছে। তবুও সে তার ক্ষমতা বা আধিপত্য সম্পর্কে কিন্তু সচেতন। এই যে টাইটেলটা, এটা বোঝাচ্ছে যে বিশ্রামেও ক্ষমতা সক্রিয় থাকে। মানে এটা এমন শাসকের ইঙ্গিত দেয় যারা কিছু না করেও নিজেদেরকে সর্বশক্তিমান মনে করে। তাই সেদিক থেকে বিচার করতে গেলে এই কবিতার টাইটেলটা কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ এখানে বিশ্রামরত বাজ পাখি দেখলেও সে যে সর্বশক্তিমান, তার যে ক্ষমতা, সেই ক্ষমতার প্রকাশ কিন্তু পাচ্ছে। সে বিশ্রামরত অবস্থাতেও নিজেকে এমন এক শাসক মনে করছে যারা নিজেদেরকেই সর্বশক্তিমান মনে করে। নেক্সট দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট। দেখো, এই যে লাইনটার মানে কি এখানে প্রশ্নটা করা হয়েছে। অ্যান্সারে বলা যায়, the line means that the hawk believes it has complete control over the world. Standing at a height with its powerful claws gripping the branch, the hawk feels that all life below depends on its will. Symbolically, this line reflects the mindset of tyrants and dictators who assume that creation and people exist only to serve their power and authority. তাহলে এই লাইনে বাজ পাখি বোঝাতে চেয়েছে যে তার হাত এবং পায়ে সমগ্র সৃষ্টি জগৎ কিন্তু বন্দী। উঁচু ডালে বসে সে তার শক্ত, তার এই যে বাঁকানো নখ, যেটা নিচে পুরো পৃথিবীকে যেন নিয়ন্ত্রণ করতে পারে, সেটাই সে মনে করছে। সে মনে করে জীবন মৃত্যু সম্পূর্ণ তার ইচ্ছাধীন। মানে সিম্বলিক্যালি এই লাইনটা স্বৈরাচারী শাসকের মানসিকতা প্রকাশ করছে। সে যে এতটাই স্বৈরাচারী, সে যা খুশি করতে পারে, তার পাওয়ার এতটাই বেশি। সে এমন একজন শাসক যে ভাবে যে মানুষ এবং সভ্যতা কেবল তারই ক্ষমতা রক্ষার জন্যই বিদ্যমান। তাই বলা হয়েছে এই যে আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, মানে সমগ্র সৃষ্টিকে আমি আমার
পায়ের তলায় রাখি। মানে এতটাই স্বৈরাচারী শাসকের মানসিকতা প্রকাশ পাচ্ছে। সমগ্র সৃষ্টি জগৎকে সে নিজের পায়ের তলায় যেন বন্দি মনে করছে। উঁচু ডালে বসে, উঁচু ডালে বসে সে তার বাঁকানো এই যে পা বা নখগুলো দিয়ে যেমন ডালটাকে পুরো গ্রিপে ধরে রেখেছে, তাই সে মনে করে সমগ্র সৃষ্টি জগৎকেও যেন তার পায়ের তলায় এরকম গ্রিপে যেন সে ধরে রাখতে পারে, যেটা স্বৈরাচারী শাসকের মানসিকতা প্রকাশ করে। এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে প্রতীকী অর্থে এটা স্বৈরাচারী শাসকের মানসিকতা প্রকাশ করে, যারা ভাবে যে মানুষ এবং সভ্যতা কেবল তাদের ক্ষমতা রক্ষার জন্যই বিদ্যমান। মানে বাজ পাখির সাথে সেই সমস্ত স্বৈরাচারী শাসকের মানসিকতা এখানে তুলে ধরা হয়েছে, যারা পৃথিবীকে নিজের হাতের মুঠোয় মনে করে বা নিজেদের পায়ের তলায়, নিজেদের পায়ের গ্রিপের মধ্যে বন্দি এমন কিছু মনে করে। বোঝা গেছে? তাহলে আশা করি হক রোস্টিং থেকে এক্সারসাইজ বেসড এই 3টে কোয়েশ্চেনই সবাইকে বোঝাতে পেরেছি। তোমরা চাইলে এই অ্যান্সারগুলো স্ক্রিনশটও নিয়ে নিতে পারো বা তোমরা খাতায় লিখে নিয়েও প্র্যাকটিস করতে পারো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে হক রোস্টিং থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত এসএকিউজ নিয়ে।